সো সবাইকে শুভেচ্ছা। আমি আমার আলাপকে তিন ভাগে ভাগ করব। প্রথমত হচ্ছে যে নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কী সম্পর্ক। আর আপনারা জানেন যে 5 আগস্ট যে গণ অভ্যুত্থান, তারপরে সরকার বেশ কয়েকটি কমিশন গঠন করেছিল। তার মধ্যে একটি হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তা আমি সেই কমিশন প্রধানের একান্ত সচিব হিসেবে সেখানে ছিলাম। তো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সংস্কার প্রস্তাব সরকারের কাছে উত্থাপন বা হস্তান্তর করেছে, সেই সংস্কার প্রস্তাবগুলো কি, সেটা নিয়ে একটু লম্বা আলাপ থাকবে। আর শেষে হচ্ছে বাস্তবায়ন কোন পথে। প্রথম কথা হচ্ছে গণতন্ত্রের সঙ্গে নির্বাচনের সম্পর্ক কি। আমরা জানি যে গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ গণতন্ত্রের যে সংজ্ঞা, যে বাই দ্য পিপল, অর্থাৎ জনগণের শাসন। এখন জনগণ তো যে কোনো প্রক্রিয়ায় সরাসরি শাসনের সুযোগ পায় না। তারা যেটা করে, নির্বাচনের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি বাছাই করে, জনপ্রতিনিধি তাদের হয়ে দেশ চালায়। এটা হচ্ছে ডেমোক্রেসির মূল ভিত্তি। অর্থাৎ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনের যাত্রাটা শুরু হয়। গণতান্ত্রিক শাসন মানে হচ্ছে জনগণের সম্মতির শাসন। আর এই সম্মতিটা প্রতিষ্ঠিত হওয়ার অনেকগুলো যে মাধ্যম, তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে নির্বাচন। আর নির্বাচনের অনেক ধরন রয়েছে, সেটা নিয়ে অন্য আলাপ। বলা হয় যে গণতন্ত্রের 3টা শর্ত: প্রথমত নির্বাচন, দ্বিতীয়ত নির্বাচন এবং তৃতীয়ত নির্বাচন। আর অবশ্যই সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য। আপনারা হয়তো অনেকে জানেন যে ব্ল্যাক ল ডিকশনারি খুব বিখ্যাত। সেখানে নির্বাচনের যে সংজ্ঞা, সেখানে বলা হচ্ছে যে বাছাই মিনস হচ্ছে বিশ্বাসযোগ্য বিকল্প থেকে বাছাই করা। অর্থাৎ যেন তেন ইলেকশন কিংবা নির্বাচন নয়, সিলেকশন নয়, এমন একটা বিশ্বাসযোগ্য প্রক্রিয়া থাকবে নির্বাচনের, যেখানে বিশ্বাসযোগ্য বিকল্প থাকবে। ধরেন একটা নির্বাচনে একটা দল, আমরা আমির নির্বাচন দেখেছি 24 সালে 7 জানুয়ারি, সেটাও কিন্তু নির্বাচন ছিল। কিন্তু ব্ল্যাক ল ডিকশনারি যেটা বলছে, সেটা কিন্তু এই নির্বাচন না। কারণ ব্ল্যাক ল বলছে যে নির্বাচন মিনস বিশ্বাসযোগ্য বিকল্প। অর্থাৎ আমি যদি কাউকে বলি যে আমি আপনাকে 3টা অপশান দিচ্ছি, আপনি পানি খাবেন নিশ্চয়ই। একটা হচ্ছে মিনারেল ওয়াটার, আরেকটা হচ্ছে ফুটানো পানি, আরেকটা হচ্ছে ট্যাপের পানি কিংবা পুকুরের পানি। এখন পুকুরের পানি কিংবা ট্যাপের পানিকে আমরা খাবো, এটা কি বিশ্বাসযোগ্য বিকল্প হবে? আমার জন্য বিশ্বাসযোগ্য বিকল্প হতে পারে ফুটানো পানি। তো সেই জন্য আমরা যেটা অনেকদিন ধরে বলতাম যে নির্বাচন মানে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য। কিন্তু একই সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা অনেক বিশেষজ্ঞ বলছেন যে এর সঙ্গে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অংশগ্রহণমূলক। অর্থাৎ ব্ল্যাক ল ডিকশনারি যেটা বলছে যে বিশ্বাসযোগ্য বিকল্প, এটা তখনই হয়ে ওঠে যখন এটা তখন এনশিওর হয় যখন বিশ্বাসযোগ্য বিকল্প থাকে, সবার অংশগ্রহণে হয়। আর গণতান্ত্রিক রাষ্ট্র মানে হচ্ছে একটা জবাবদিহিতার কাঠামো। অর্থাৎ জনগণ যখন কাউকে তার প্রতিনিধি হিসেবে সংসদে পাঠায়, তারা তার হয়ে যে শাসন দেশ চালায়, একটা জবাবদিহিতা থাকে। যখন নির্বাচন থাকে না, তখন হচ্ছে এই জবাবদিহিতাটা উঠে যায়। অর্থাৎ জনগণ থেকে যে ম্যান্ডেট নিতে হয়, ম্যান্ডেট নিয়ে যে দেশ পরিচালনা, সেটা থাকে না। এটাকে বলা হয় সমান্তরাল দায়বদ্ধতা। আমরা যখন একটা রাজনৈতিক দলের সামনে যখন একটা ভোটের ব্যাপার না থাকে, আমরা দেখি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলো বাংলাদেশে 2011 সালে, তখন কিন্তু সরকারের সামনে কোনো নির্বাচন ছিল না। তার মানে কোনো ভয় ছিল না, ম্যান্ডেট নেওয়ার কোনো ব্যাপার ছিল না। যে কারণে এই ধরনের সরকারগুলো অনেক ডেসপারেট হয়ে ওঠে, তাদের মধ্যে একটা স্বৈরতান্ত্রিক মনোভাব গড়ে ওঠে। যখন 5 বছর পরে একটা জনগণের কাছে যাওয়ার একটা প্রবণতা থাকবে বা একটা ব্যবস্থা থাকবে,
তখন দলগুলো যারা ক্ষমতায় থাকে কিংবা ক্ষমতার বাইরে থাকে তাদের একটা ভয় থাকে, এটার মাধ্যমে একটা জবাবদিহি তৈরি হয়। আর আরেকটা হচ্ছে যেটা আমরা বলি যে উলম্ব, মানে একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল। ওটা হচ্ছে একটা রাষ্ট্রে কতগুলো কাঠামো থাকে, তার সাংবিধানিক প্রতিষ্ঠান, তার বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং তার কতগুলো আইনি বিধিবিধান থাকে। সেটার মাধ্যমে হচ্ছে বাকি যে জবাবদিহি সেটা প্রতিষ্ঠিত হয়। একটা সমান্তরাল ব্যাপারটা হয় হচ্ছে ইলেকশনের মাধ্যমে। সুতরাং নির্বাচন ছাড়া আমরা আর বাংলাদেশের সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ হবে, ডিরেক্ট ইলেকশনের কথা বলা হচ্ছে এখানে। দ্যাট মিন্স যেন তেন ইলেকশন নয় যে আমি একটা ইলেকশন করে ফেললাম নিজের মতো করে, নিজের মানে জনগণকে কোনোটা বুঝ দিলাম, দ্যাট নট, আমাদের সংবিধান সেটা বলে না। আরেকটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আকারে কতগুলো চুক্তিতে আবদ্ধ ইন্টারন্যাশনালি, যেহেতু আমরা একটা ইউএন চার্টার কিংবা আমরা ইউএনের সদস্য, সেখানে একটা অন্যতম হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। আরেকটা গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল অ্যান্ড পলিটিক্যাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, সম্ভবত এরকম কিছু সামথিং। সেখানে কিন্তু একটা জেনুইন ইলেকশনের কথা বলা আছে এবং বাংলাদেশ সেখানে চুক্তিবদ্ধ, সাইন। আর বিশ্ব এখন যে উন্নয়ন মডেলে চলে সেটা হচ্ছে এসডিজি, আমরা জানি। আর এসডিজির 16 মূল কথাই হচ্ছে যে, আর সেটা হচ্ছে বলা হচ্ছে যে এসডিজির মূল শিরোমণি মানে সুশাসন, নির্বাচন। তো সেখানেও কিন্তু এই নির্বাচিত সরকার কিংবা গণতান্ত্রিক সরকারের কথা বলা হচ্ছে। সুতরাং এসডিজির শিরোমণি মানে আমরা যে 16কে বাস্তবায়ন করতে যাই, অর্থাৎ বলা হচ্ছে যদি এসডি 16 ঠিক থাকে তাহলে বাকি উন্নয়নগুলো অটোমেটিক হবে। মানে একটা ডেমোক্রেটিক রাষ্ট্র যদি হয়, ধরে নেওয়া হয় সে সুশাসন দেবে, ধরে নেওয়া হয় যে সে একটা জবাবদিহিমূলক সরকার হবে, হ্যাঁ। আর উন্নয়ন, যে রাষ্ট্র তার সুশাসন কায়েম করে সেখানে অবশ্যই উন্নয়ন হবে, উন্নয়ন ত্বরান্বিত হবে, এটাই স্বাভাবিক। তো এসব কারণে নির্বাচনের কোনো বিকল্প আমরা দেখি না, মানে অ্যাটলিস্ট গণতান্ত্রিক রাষ্ট্রে। বাংলাদেশে যেটা হয়েছে, আমরা যদি একটা ইতিহাস দেখি, আমাদের মুক্তিযোদ্ধাদের যে আকাঙ্ক্ষা সেটাও কিন্তু ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, যেটাকে আমরা বলছি তখন আত্মনিয়ন্ত্রণাধিকার। এটা কীভাবে প্রতিষ্ঠিত হয়? নিজেদের একটা দেশ তৈরি করা এবং সে দেশটা নিজেরাই চালানো। দ্যাট মিন্স একটা ইলেকশন, একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সম্মতি শাসন প্রতিষ্ঠা করা। তো এই যে সাংবিধানিক আকাঙ্ক্ষা, এই সাংবিধানিক আকাঙ্ক্ষার অধীনেই আমরা আমাদের সংবিধানে নির্বাচন নিয়ে একটা সেপারেট একটা ভাগ রয়েছে, একটা লম্বা আলাপ নির্বাচন কিভাবে হবে, মানে সেখানে যদিও সব বলা নেই। এবং সেটার ভিত্তিতে পরবর্তীতে আমরা দেখলাম 1972 সালে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972, যেটাকে আমরা সংক্ষেপে আরপিও বলি। আরপিওতে রাজনৈতিক দলের নিবন্ধন থেকে শুরু করে নির্বাচন কিভাবে হবে, নির্বাচনে অনিয়ম হলে কি হবে, একদম প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি আলাপ করা আছে। অর্থাৎ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কি কি করণীয় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবই আরপিওতে বলা আছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে, পরবর্তীতে সামরিক বেসামরিক নানান ধরনের সরকার আমরা দেখলাম। আমাদের প্রথম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছুটা বিতর্ক, যে তখনও ওইভাবে আওয়ামী লীগের বাইরে কোনো বড় দল তৈরি হয়নি। তার উপর কিছু কিছু আসনে আমরা জোর করে কাউকে মানে বিজয়ী করে আনার একটা প্রবণতা দেখলাম। এরপরে 78-এ যে ইলেকশন, 79 যে ইলেকশন হলো, সেটা কিছুটা সামরিক সরকারের এক ধরনের প্রচ্ছন্ন তাদের এক ধরনের ছিল, যে কারণে ওই নির্বাচনটাও যে খুব সবাইকে নিয়ে সুন্দরভাবে হয়েছে সেটাও খুব বেশি বলা যায় না। এরপর 86-তে এরশাদ সামরিক সরকারের আন্ডারে একটা ইলেকশন দিলেন, সেখানে বিএনপি তারপরে অনেকগুলো দল সেখানে গেল না সেই নির্বাচনে। যেহেতু সেই নির্বাচন সব দল নিয়ে হয়নি, 88-তে এরশাদ আরেকটা নির্বাচন দিলেন, সেটা একেবারে একটা জেনারেল ইলেকশন,
সেখানে একটা অনেকগুলো দলকে একটা দাঁড় করিয়ে দেওয়া হলো কপ নামে, সম্মিলিত বিরোধী দল। তো একটা পর্যায়ে আমরা দেখলাম 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটা পর্যায়ে এরশাদকে ক্ষমতার ছেড়ে দিতে বাধ্য হয়। আমাদের ভাগ্য ভালো যে আমরা আবার 91-তে একটা ভালো ইলেকশন করতে পারলাম একটা অস্থায়ী সরকারের মাধ্যমে, এবং আবার সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন হলো। তারপর মাগুরার যে নির্বাচন সেটা বিতর্ক 1994, এবং তার প্রেক্ষিতে একটা আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হলো 1996-তে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তারপর 96-এর 12 জুন আরেকটা ভালো ইলেকশন হলো, তারপরে একেও মোটামুটি ভালো ইলেকশন হলো। কিন্তু 6-7-এ এসে আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন এটা নিয়ে এক ধরনের বিতর্ক, এবং ঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত হলো না। 8-এ একটা ভালো নির্বাচন মোটামুটি হলো, যদিও বেশ কিছু বিতর্ক রয়েছে। তো বাংলাদেশে মোট 12টা নির্বাচনের মধ্যে 4টা নির্বাচন মোটামুটি সুষ্ঠু বলা যায়, এবং 4টাই হচ্ছে তত্ত্বাবধায়ক কিংবা নির্দলীয় সরকারের অধীনে, বাকিগুলো সবই বিতর্কিত মোটা দাগে যদি বলি। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে 8 পর্যন্ত ভালো ইলেকশন হলো, এবং ধরে নেওয়া হচ্ছিল যে এটা একটা বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত কিংবা রাজনৈতিক ঐক্যমত্য, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে মোটামুটি ভালো ইলেকশন হয়। কিন্তু 2011 সালে যখন আদালত থেকে একটা বিশেষ রায় আসলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কি থাকবে না, আদালত বলল যে শান্তি শৃঙ্খলা কতগুলো যুক্তি দেখিয়ে বলল আর 2 টার্ম থাকবে, কিন্তু বিচার বিভাগ হচ্ছে থাকবে কি না এই ব্যবস্থার সঙ্গে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা দেখলাম তড়িঘড়ি করে তখন যে সংসদীয় বিশেষ কমিটি হলো তারা সর্বসম্মত সুপারিশ করলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। ইভেন খোদ তখনকার প্রধানমন্ত্রী এবং দল আকার আওয়ামী লীগ তারাও বলল যে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। কিন্তু সেই সর্বসম্মত সুপারিশ উপেক্ষা করে তখনকার সরকার, বিশেষ করে একজন ব্যক্তির ইচ্ছার, 30শে জুন 2011-তে সংসদের কাছে যে রিপোর্ট অর্থাৎ বিশেষ কমিটির, সেখানে বলা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে না, এবং খুব তড়িঘড়ি করে বাজেট অধিবেশনে কোনো ধরনের বিতর্ক ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হলো। এবং পরে সংক্ষিপ্ত বা যেটা প্রথম রায় ছিল, সেই রায় 16 মাস পরে বিএম খায়রুল হক যে রায় দিলেন, তিনি প্রথম রায়ের ব্যত্যয় ঘটিয়ে তিনি বললেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আগে যেটা বললেন যে 2 টার্ম থাকবে, এই 2 টার্ম ব্যাপারটা তিনি আগে নিঃশর্ত ছিল, পরে সংসদ যদি মনে করে এই শর্ত জুড়ে দিলেন, যেটা একদমই বলা হয় যে আদালতের অসদাচরণ, আদালত এটা করতে পারে না, বিচারকদের অসদাচরণ বলে এটাকে। ইভেন তখনও গণভোট দেওয়ার ব্যাপারটা ছিল, কিন্তু গণভোট দেওয়া হলো না। গণভোট না দিয়ে এবং এমিকাস কিউ যারা ছিলেন ওই মামলার একজন ছাড়া সবাই বললেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে হবে। হ্যাঁ, সব কিছু উপেক্ষা করে এই ব্যবস্থা বাতিল করা হলো। এবং তারপর আমরা দেখলাম 14-তে 153-তে বিনা কন্টেস্টে নির্বাচন, তারপরে 18-তে সবাই আসলো, এবং মাননীয় তখনকার প্রধানমন্ত্রী তিনি বললেন যে আপনারা আসুন, আমার উপর আস্থা রাখুন, কিন্তু একটা নৈশ ভোটের ইলেকশন, 24-এ আমিরাবির ইলেকশন। তো মানুষের একটা সহ্যের সীমা থাকে, যেটা বললাম যে গণতান্ত্রিক রাষ্ট্র মানে জনগণের সম্মতির শাসন, 1 বার 2 বার 3 বার, তাই বলে। তো সেটারই আমরা একটা গণবিস্ফোরণ দেখলাম 5 আগস্টে, এবং বলা হচ্ছে যে তিনি পালিয়ে গেছেন, বাধ্য হয়েছেন ছাত্র জনতা অভ্যুত্থানের ফলে। তো একটা বিষয় বলা হতো, সবাই বলতো যে আপনারা কি সুষ্ঠু নির্বাচন চান নাকি এই রেজিমের পতন চান? তখন বলতো যে এই রেজিমের পতন না হতে সুষ্ঠু নির্বাচন হবে না। তো যেহেতু প্রথম শর্ত রেজিমের পতন হয়েছে কিংবা পালিয়েছে, দ্বিতীয় শর্ত হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন। এখন আমরা আসি সংস্কার প্রসঙ্গে। তার মানে এখন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। এখন বিগত সময় যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলো এবং অনেকগুলো নির্বাচনী আইন কানুন যেগুলো আরও ঠিকঠাকভাবে চলার কথা ছিল কিংবা অনেকগুলো যুগ উপযোগী না এখনকার প্রেক্ষিতে, সেজন্য একটা এবং ছাত্র জনতা সবাই মনে করে যে এমন একটা আইনি কাঠামো থাকা উচিত
যাতে ওই ফেসিবাদী শাসন ব্যবস্থা যে ব্যবস্থায় মানে একটা যেনতন নির্বাচন করে ফেলা যায়, জনগণের সম্মতি ছাড়া একটা সরকার হয়ে যায়, যাতে ওই রকম ব্যবস্থা আর ফিরে না আসে, সুতরাং সংস্কার লাগবে। এটা জনগণের আকাঙ্ক্ষা হয়ে উঠল। আমরা এর আগেও সংস্কার ব্যাপারটা দেখেছি 6-7-এ, তখন কিন্তু অনেকটা আরোপিত সংস্কার ছিল, এইবার কিন্তু স্বতঃস্ফূর্ত সংস্কার হচ্ছে। তো সরকার সেই জনগণের চাহিদা কিংবা তাদের আকাঙ্ক্ষাকে তাদের গুরুত্ব দিয়ে আমরা দেখলাম প্রথমে 6টি, পরে আরও 5টি, মোট 11টি সংস্কার কমিশন গঠিত হলো। তার মধ্যে অন্যতম ছিল গত 3 অক্টোবর, যেটা 24শে 3 অক্টোবর, সেখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আপনারা সবাই জানেন হয়তো অনেকেই, 8 সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সুজন সম্পাদক ডক্টর বদিউল মজুমদার স্যারের নেতৃত্বে। আর সেখানে আমি কমিশন প্রধানের একান্ত সচিব ছিলাম। তো আমি নিজেও পুরো প্রক্রিয়াটা অবজার্ভ করেছি কী হয়েছে সেখানে। তো একদিকে পুরো অ্যাডমিন আমাকে দেখতে হয়েছে পিএস হিসাবে, একই সঙ্গে এই যে প্রত্যেকটা মিটিংয়ে উপস্থিত থাকার ফলে, এবং যেহেতু আমারও নির্বাচন নিয়ে বইপত্র আছে, আপনারা জানেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও ফলাফল একটা বড় বই, ঐতিহ্য থেকে আমার বই, 3200 টাকার বড় বই, আপনারা জানেন হয়তো অনেকেই। তো সবগুলো ব্যাপার আমি দেখেছি কি হয়েছে। কমিশন প্রথমে কতগুলো, একটা হচ্ছে কমিশনের কার্যপরিধি তারা ঠিক করেছে যে তারা কি করবে, তার ভিত্তিতে কতগুলো মোটা দাগে যদি বলি, তারা নির্বাচনী আইন কানুনগুলো তারা পর্যালোচনা করেছে। বাংলাদেশের যত ধরনের নির্বাচন সংক্রান্ত সংবিধানের নির্বাচন সংক্রান্ত যে পার্টটা সেটা, এবং কতগুলো আইন আছে, কতগুলো বিধিমালা আছে, কতগুলো নীতিমালা আছে, সবগুলো প্রত্যেকটা মিটিংয়ে বারবার রিভিউ হয়েছে। এবং সেগুলোর ভিত্তিতে আমরা 16 কিংবা 17টা পয়েন্টে আমরা যে আমাদের যে কমিশনের রিপোর্ট, আমরা সেগুলো পূর্ণাঙ্গ ন্যারেটিভ দাঁড় করিয়েছি। অর্থাৎ ধরেন নির্বাচন কমিশন, এখন নির্বাচন কমিশন বলতে নির্বাচন কমিশন কীভাবে গঠিত হয়, তার ক্ষমতা কী, তার দায়িত্ব কী, তার দায়বদ্ধতা কী, এবং সে নির্বাচন কন্ডাক্ট বা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তার কী ভূমিকা, নির্বাচন বাতিল করতে পারে কি না, আচরণবিধি সে এটা নির্বাচন কমিশনই খেয়াল করে। তো একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছি। পাশাপাশি আমরা কিছু সুপারিশ, একটা হচ্ছে ন্যারেটিভ 10 কিংবা 15 পৃষ্ঠার, আর প্রত্যেকটা বিষয়ে কিছু সুপারিশ, যেটা প্রজ্ঞাপন উল্লেখ ছিল যে কমিশন একটা রিপোর্ট সহ প্রতিবেদন প্রকাশ করবে। তো আমাদের রিপোর্ট 190 পৃষ্ঠার মতো A4 কাগজে, আর পরিশিষ্ট সহ 431 পৃষ্ঠার আমরা রিপোর্ট সাবমিট করেছি মাননীয় প্রধান উপদেষ্টা ওনার হাতে। তো গত 15 ফেব্রুয়ারি সেটি মন্ত্রিপরিষদের যে ওয়েবসাইট, ক্যাবিনেট ডিভিশনের ওয়েবসাইট এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নিজস্ব যে ওয়েবসাইট, সেখানে আপ হয়েছে, আপনারা দেখতে পারেন। যদি সব পড়ার সুযোগ নাও থাকে, সারসংক্ষেপ সংস্কারের গুরুত্বপূর্ণ যে সুপারিশ সেগুলো আপনারা দেখতে পারেন, অনেক আইডিয়া পাবেন, আপনারা সমৃদ্ধ হবেন, কিংবা আপনার প্রশ্ন রেজ করতে পারেন যে এটা কেন কমিশন যেটা করেছে নির্বাচন কোনো একটা টপিকে, যে এই ক্ষেত্রে এই হচ্ছে অবস্থা, এক্ষেত্রে উদ্ভূত সমস্যা কি, তাহলে সলিউশন কি বা সুপারিশ কি, এবং আমরা যে এই সুপারিশ দিচ্ছি এটার প্রেক্ষিতে এটা যৌক্তিকতা কি। তো এরকম করে আমরা আমাদের সুপারিশ দিয়েছি আর কি। আর কমিশন যেটা করেছে, কমিশন সদস্যদের প্রজ্ঞা, মেধা, আর আরেকটা হচ্ছে আমরা 22টা সংলাপ করেছি সারা দেশে, ঢাকায় 17টি, ঢাকার বাইরে 5টি, অর্থাৎ মানুষের মতামত নিয়েছি। আর আমরা একটা পলিটিক্যাল পার্টিগুলোকে আমরা চিঠি লিখেছি, সবাই তাদের সংস্কার প্রস্তাবনা পাঠিয়েছিল। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ BBS-এর মাধ্যমে আমরা একটা জরিপ করিয়েছি, 25টা প্রশ্ন ছিল। আমরা চেষ্টা করেছি সবার মতামতের ভিত্তিতে এবং কমিশনের সদস্যদের প্রজ্ঞা, মেধা, সেগুলোর ভিত্তিতে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন, সংস্কার প্রস্তাব সহ সেটা উত্থাপন করার জন্য। এই পর্বে আপনারা একটু মন দিয়ে শুনবেন। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে সরকারের কাছে, সেগুলো কি, এইটা আপনারা উপকৃত হবেন আশা করি।
আমি আগে বলেছিলাম যে সম্ভবত 18টা বিষয় আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। তো আমরা জানি যে নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় স্টেক হোল্ডার কিংবা দায়িত্বে থাকে নির্বাচন কমিশন। তো বলা হয় যে একটা সহায়ক সরকার দরকার হয় নির্বাচন যখন চলে, নির্বাচনকালীন সময়ে। বাট নির্বাচনের মূল দায়িত্বে থাকে নির্বাচন কমিশন। সহায়ক সরকার থাকলে যেটা হয়, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে। তো আগে যেটা প্রথম নির্বাচন কমিশনের ক্ষেত্রে যেটা দেখা যায়, মূল জিনিসটা হচ্ছে নির্বাচন কমিশন গঠন, অর্থাৎ কমিশনার নিয়োগ। তারা কতটা যোগ্যতা এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন সেটার উপর নির্ভর করে অনেক ক্ষেত্রে নির্বাচন, ভালো নির্বাচন হবে কি হবে না নির্ভর করে। আমরা আমাদের সংবিধানে নির্বাচন কমিশন গঠনের জন্য একটা আইন করার কথা বলা ছিল। 2022 সাল পর্যন্ত সে আইন ছিল না। সরকার তার মতো করে একটা সার্চ কমিটি অস্বচ্ছ প্রক্রিয়ায় সেটা করত। পরবর্তীতে নাগরিক সমাজ অনেকের দাবির প্রেক্ষিতে সরকার তড়িঘড়ি করে একটা আইন করলো 2022 সালে, এবং সে আইনের ভিত্তিতে আওয়াল কমিশন গঠিত হলো। কিন্তু আমরা সংস্কার কমিশন মনে করেছিলাম যে এই আইনটা খুবই অস্বচ্ছ এবং খুব ভালো আইন না। সেজন্য আমরা একটা নির্বাচন কমিশনের জন্য একটা পূর্ণাঙ্গ আইন আমরা তৈরি করে দিয়েছি। আমরা একটা আইনের খসড়া তৈরি করে দিয়েছি। এটা হচ্ছে নির্বাচন কমিশন আইন 2025। যেহেতু এখন নির্বাচিত সরকার নেই, অর্থাৎ সংসদ নেই, সুতরাং এটা অধ্যাদেশ আকারে জারি হবে। তো এটার নাম হবে হচ্ছে নির্বাচন কমিশন অধ্যাদেশ 2025। আমরা বলেছি যে পলিটিক্যাল পার্টির একটা ঐক্যমত লাগবে এবং নাগরিক সমাজের অর্থবহ অংশগ্রহণ লাগবে, এবং যারা যোগ্য দক্ষ এরকম লোক নিয়ে নির্বাচন কমিশন গঠিত হতে হবে। এবং নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে একটা স্থায়ী জাতীয় সাংবিধানিক কাউন্সিল, যেটা পৃথিবীর অনেক দেশে আছে, এটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। এটার মাধ্যমে যাতে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আমরা জানি যে নির্বাচন কমিশন এবং কতগুলো কমিশন হচ্ছে যা সাংবিধানিক, তো এই কমিশনগুলো যাতে স্থায়ী একটা জাতীয় সাংবিধানিক কাউন্সিল দ্বারা গঠিত হয় নির্বাচন কমিশন সহ, আমরা সেটা প্রস্তাব করেছি। আর নির্বাচন কমিশন যাতে নির্বাচন স্থগিত, নির্বাচন বাতিল এবং পুনর্নির্বাচন করতে পারে সেই ক্ষমতা যাতে নির্বাচন কমিশনকে দেয়া হয়। আরেকটা যেটা হয়, নির্বাচন কমিশনের সচিব বাইরে থেকে সরকার প্রেরণ করে এবং তিনি সরকার হয়ে কাজ করেন। তা আমরা বলেছি যে এটা নির্বাচন কমিশন থেকে যাতে হয়, নিজস্ব কর্মকর্তা থেকে। আর নির্বাচন কমিশনের দায়িত্বের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, জাতীয় নির্বাচন যখন হয় শেষ হওয়ার পরে 48 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন এই যে নির্বাচনটা সুষ্ঠু হলো কিনা, বিশ্বাসযোগ্য হলো কিনা, গ্রহণযোগ্য হলো কিনা, তারা এই নির্বাচন সম্পর্কে সার্টিফাই করবে এবং সেটা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে। একইভাবে কোনো দল যদি মনে করে যে তার সংক্ষুব্ধ হয় এই নির্বাচন সম্পর্কে, তাহলে তারা 48 ঘন্টার মধ্যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল কিংবা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তারা অভিযোগ সৃষ্টি যাতে করতে পারে সেই বিধান তৈরি করতে হবে। আর এখন স্থানীয় সরকার নির্বাচন হয় হচ্ছে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে। তারা যখন মনে করে, তারা নির্বাচন কমিশনকে জানায় যে আমরা এই নির্বাচনটা করতে চাই, তখন নির্বাচন কমিশন ওই নির্বাচনের আয়োজন করে। কিন্তু আমরা বলছি না, স্থানীয় সরকার নির্বাচনও একইভাবে নির্বাচন কমিশনের হাতে হস্তান্তর করতে হবে। কমিশন সিদ্ধান্ত নেবে তারা কখন স্থানীয় সরকার নির্বাচন করবে। আর কতগুলো জিনিস হচ্ছে যে নির্বাচন কমিশন করে না, যেমন ধরেন ভোটার প্রার্থী মুখোমুখি অনুষ্ঠান নির্বাচন কমিশন করে না। আমরা মনে করেছি এই ধরনের অনুষ্ঠান, অর্থাৎ সব ভোটাররা একত্রিত হবে, প্রার্থীরা এসে একত্রিত হবে, তারা তাদের বক্তব্য পেশ করবে ভোটারদের সামনে এবং ভোটাররা প্রশ্ন করবে। তো এতে যেটা হবে, নির্বাচনী ব্যয় কমে আসবে এবং জনগণ তাদের প্রার্থীদের তাদের নির্বাচনী ইশতেহার কিংবা তারা নির্বাচিত হলে কি উন্নয়ন কাজ করবে, কি ভালো কাজ করবে জানতে পারবে। আমরা বলেছি যে এই কাজটা নির্বাচন কমিশন থেকে করা হবে, এই ধরনের অনুষ্ঠান। আর এর আগে যেসব দলকে মানে যারা বিতর্কিত দল নিবন্ধন দেওয়া হয়েছে সেগুলো আবার তদন্ত করতে হবে তারা আদৌ নিবন্ধনের শর্তযোগ্য কিনা। আর যদি কোনো কমিশনার
তার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে, আমরা বলেছি যে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে। এরকম অনেক বিষয়ে অনেক ধরনের সুপারিশ রয়েছে, আপনারা সেগুলো পড়তে পারেন। আর রিটার্নিং কর্মকর্তা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, আপনারা জানেন 2018-24 রিটার্নিং কর্মকর্তা কী পরিমাণ ভূমিকা পালন করে। একই সঙ্গে ওসি, বলা হয় ওসি ঠিক মানে নির্বাচন ঠিক, তারা মামলা দিয়ে অনেক ধরনের প্রভাব খাটায়। তা আমরা বলেছি যে রিটার্নিং কর্মকর্তা এখন ডিসি থেকে দেওয়া হয়, তার মানে প্রশাসনের লোক, সে সরকারের কথা শুনতে অনেক ক্ষেত্রে বাধ্য থাকে, কিংবা পুরস্কার কিংবা পুরস্কারের আশায় তিরস্কারের ভয়ে তারা সরকারের নির্দেশনা অনেক ক্ষেত্রে তারা ফলো করে। তো আমরা বলেছি যে যতটা সম্ভব নির্বাচন কমিশন থেকে, কমিশনের যারা কর্মকর্তা তাদের মধ্য থেকে রিটার্নিং কর্মকর্তা দেওয়ার বিধান করা, যদি না পাওয়া যায় তাহলে অন্যান্য প্রশাসন কিংবা ক্যাডার থেকে যাদের রিটার্নিং কর্মকর্তা দেওয়া হয়। আর নির্বাচন কমিশন এখন একটা জাতীয় নির্বাচনে অনেক ব্যয় করে, আপনারা দেখবেন, খেয়াল করবেন ফিগারগুলো কত হাই। 2014-তে সম্ভবত 700 কোটি টাকা, সেটা 2018-তে 1300 কোটি টাকা, তারপরে 2024-এ সেটা 1900 কোটি টাকা। এত টাকা কেন লাগে? একটা ধারণা করা হয় যে ওই যে ভাতা দেওয়া হয়, ভাতাটা হচ্ছে আসলে এক ধরনের সন্তুষ্ট রাখা। আমরা বলেছি যে এখন থেকে এই যে ভাতা দেওয়া হয় যারা কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, আনসার কিংবা যারা প্রশিক্ষণ ভাতা, এগুলো রিভিউ করতে হবে। আর এখন নির্বাচন কমিশনে অনেক কর্মকর্তা, প্রায় 5,000-এরও বেশি। আমরা বলেছি যে এত কর্মকর্তা আদৌ দরকার আছে কিনা, এটা যাতে একটা অডিট ফার্ম দিয়ে এটা রিভিউ করা হয়। আর নির্বাচন কমিশনের জন্য একটা আলাদা ক্যাডার সার্ভিস দেওয়া হয়, কারণ এখন যারা নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেন সচিব পর্যায়ের, তারা কিন্তু ক্যাডার না, নন ক্যাডার থেকে আসে। এখন নির্বাচন মাঠে করে হচ্ছে ক্যাডাররা, কন্ডাক্ট করে রিটার্নিং কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তারা কিংবা প্রিজাইডিং অফিসাররা, কিন্তু এটা উপর থেকে দেখভাল করে হচ্ছে নির্বাচন কমিশন, কিন্তু এরা কিন্তু ক্যাডার না, ক্যাডার সার্ভিস থেকে না। হ্যাঁ, এরা সচিব নন ক্যাডার। আমরা বলছি যে পৃথক ক্যাডার সার্ভিস তৈরি করা। এই হচ্ছে মোটামুটি নির্বাচন কমিশন সম্পর্কে। আর আমাদের দ্বিতীয় সুপারিশ ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে। আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ক্ষেত্রে যে রিট কিংবা রিভিউ, সেখানে আমাদের সুপ্রিম কোর্ট থেকে কেয়ারটেকার ব্যবস্থা ফিরে আসতেছে, আপনারা জানেন ফিরে আসবে, ওই বাধা চলে গেছে এখন, তার মানে ফিরে আসতেছে। আমরা বলছি যে কেয়ারটেকার সরকার যদি ফিরে আসে, অবশ্যই আসবে, তাহলে এই সরকারের মেয়াদ 4 মাস নির্ধারিত করে, মানে 1 মাস বাড়িয়ে ওই সময়ে জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কেয়ারটেকার আন্ডারে। না হলে যেটা হয়, জাতীয় নির্বাচনের পরে যখন দলীয় সরকার আসে, সে যখন নির্বাচন করে, তখন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ওই দলের প্রভাব থাকে। স্থানীয় সংসদ সদস্যদের ভাই, খালাতো ভাই কিংবা ভাইগনারা ওখানে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অনেক জায়গায় তারা প্রভাব খাটিয়ে তারা নির্বাচিত হয়। আর আমরা বলছি কেয়ারটেকার সরকারের ক্ষমতা বাড়াতে হবে। আর এই কেয়ারটেকার সিস্টেম কিভাবে আসবে, আমরা বলেছি যে একটা বিশেষ কমিটি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করে সেটার একটা রূপরেখা চূড়ান্ত করা। আপনারা জানেন যে আগে যখন 96-তে যে কেয়ারটেকার সিস্টেম আসলো এখানে, সেটা কিন্তু মধ্যরাতে খুব তড়িঘড়ি করে আসলো। এটা খুব ভালো একটা মানে সুচিন্তিত ব্যাপার ছিল না, যে কারণে বলা হতো যে কেয়ারটেকার সিস্টেম ছিল অনেকটা অ্যাকিলিস হিল সম্পর্কে আপনারা জানেন কি না, যে তার অনেক ক্ষমতা কিন্তু একটা সামান্য দুর্বলতা থাকে, যে কারণে তার ক্ষমতা সে প্রয়োগ করতে পারে না। তো ভবিষ্যতে যাতে অ্যাকিলিস হিল না হয়। আর রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি যাতে সরাসরি নির্বাচন করা যায়, বিশেষ করে যারা স্থানীয় সরকারের যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তাদের মাধ্যমে একটা বৃহত্তর নির্বাচক মণ্ডলীর মাধ্যমে যাতে রাষ্ট্রপতি নির্বাচন হয় এবং দল নিরপেক্ষ, সৎ, যোগ্য, সুনামসম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হয়। আর প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমরা বলেছি যাতে তার মেয়াদ দুই মেয়াদে সীমাবদ্ধ করা হয় এবং একই ব্যক্তির দলীয় প্রধান, তিনি প্রধানমন্ত্রী
এবং সংসদ নেতা না হতে পারেন। আর আমরা 4 নম্বর যে সুপারিশ সেটি হচ্ছে উচ্চকক্ষ। আমরা বলেছি সংসদে একটা উচ্চকক্ষ দরকার, তবে সেখানে আনুপাতিক পদ্ধতি কথা আমরা বলেছি, নিম্নকক্ষে আনুপাতিকের ব্যাপারটা আমরা বলিনি। আনুপাতিক পদ্ধতি এখন যেটা অনেক দলের চাহিদা, এবং সেখানে কিছু ক্রাইটেরিয়ার কথা আমরা বলেছি। সেটা হচ্ছে দল যতগুলো আসন পাবে সেখান থেকে 50% দল থেকে, আর 50% হবে নির্দলীয়, যাতে সংসদ সব দলের সব শ্রেণীর মানুষের পেশার একটা ইনক্লুসিভ একটা সংসদ হয়। আর যাতে উচ্চকক্ষের যে ডেপুটি স্পিকার যাতে বিরোধী দল থেকে দেওয়া হয়। 5 নম্বর হচ্ছে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ। এক্ষেত্রে আমরা বলেছি যে ইন্টারন্যাশনাল কতগুলো গাইডিং প্রিন্সিপাল রয়েছে, অর্থাৎ কতগুলো নীতিমালা রয়েছে, যাতে সেই নীতিমালাগুলো অনুসরণ করে সীমানা নির্ধারণ করা হয়। আর ভবিষ্যতে এখন কিন্তু সীমানা নির্ধারণ কাজটা করে হচ্ছে নির্বাচন কমিশন, এটা তাদের সাংবিধানিক ম্যান্ডেট বলা আছে। আমরা বলছি যে সংবিধান সংশোধন করে সেপারেট একটা স্বাধীন সীমানা নির্ধারণ কমিশন করা। এটা যেটা হবে, এখন নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে পক্ষপাত দুষ্ট হয়ে অনেক বিতর্ক তাদের নামে এই ব্যাপারে সীমানা নির্ধারণের ক্ষেত্রে, জেরিম্যান্ডারিং একটা অভিযোগ অনেকে বলেন। আর 6 নম্বর হচ্ছে রাজনৈতিক দলের নিবন্ধন। এক্ষেত্রে আমরা আগে যে শর্তগুলো ছিল আমরা একটু শিথিল করার কথা বলেছি, যে 10% জেলা, 5% উপজেলা এবং 5000 সদস্য হলেই একটা দল নিবন্ধন পাবে। আর আমরা বলেছি যে দলের সদস্য যারা হবেন তাদের নামের তালিকা, ওয়েবসাইটের তালিকা দেওয়া হবে, এবং যদি পরপর 2টা নির্বাচনে অংশগ্রহণ না করে তার নিবন্ধন বাতিল হবে। আরও অনেকগুলো সুপারিশ সেখানে রয়েছে। আর জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকার ক্ষেত্রে আমরা বলেছি যাতে খুব দ্রুত যারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত তাদের হালনাগাদ ছবি যুক্ত করা হয় এবং স্মার্ট কার্ড দেওয়া হয়। এখন 11 কোটি বা 9 কোটি ভোটারের মধ্যে 3 কোটি ভোটার হচ্ছে স্মার্ট কার্ড পেয়েছে, এটা একটা বৈষম্য। আর এখন যে জাতীয় পরিচয়পত্র যেটা দেওয়া হয় এটা নির্বাচন কমিশনের আন্ডারে। আমরা বলেছি জাতীয় নাগরিক ডেটা কমিশন, একটা সেপারেট কমিশন তৈরি করার জন্য, এটা বৃহৎ কাজ। আর জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রার্থীদের বেশ কিছু যোগ্যতা অযোগ্যতার কথা বলেছি। তারপরে মনোনয়নপত্র সাবমিটের ক্ষেত্রে আমরা যাতে হলফনামা এবং আয়কর রিটার্ন এগুলো যাচাই করা হয়। এখন হলফনামা একটা বড় টুল, একটা পরিচ্ছন্ন নির্বাচন কিংবা ভালো ইলেকশনের জন্য। প্রার্থীরা অনেক সময় মিথ্যা তথ্য দেয় হলফনামায়, তাদের সম্পদের বিবরণগুলো ভালোভাবে দেয় না এবং চেক করা হয় না, বা বলছে সেগুলো ভালো করে চেক করতে হবে। এবং সেজন্য তফসিল ঘোষণার সময়টা আমরা বলছি বাড়িয়ে দেওয়ার জন্য। মানে হলফনামা যাচাইয়ের জন্য সময় পাবে কমিশন, প্রয়োজন দুদক কিংবা রাজস্ব বোর্ড এদের সহায়তা নেবে। একই সঙ্গে আমরা দেখি যে অনেক প্রার্থী আদালতে গিয়ে নির্বাচনের আগ মুহূর্তে পর্যন্ত তারা তাদের প্রার্থীতে ফিরিয়ে নিয়ে আসে। আমরা বলছি না, নির্বাচন যখন প্রচারণা শুরু হবে তার 15 দিন আগে এটা ক্লোজ, এর আগে সব শেষ হয়ে যাবে। সেজন্য তফসিলের সময়টা আমরা বাড়াই দিতে বলছি। আর ইভিএম আর ভবিষ্যতে যাতে বাংলাদেশে ব্যবহার না হয় এইটার কথা আমরা বলেছি। এবং নির্বাচনী আচরণবিধির ক্ষেত্রে আমরা বলছি যে পোস্টার যাতে ব্যবহার না করা হয়। বিকল্প আমরা অনেকগুলো পদ্ধতির কথা বলেছি। আর এখন যে সংসদ সদস্য অনেক ধরনের সুবিধা পান, সুযোগ সুবিধা, আমরা বলেছি যাতে এগুলো রিভিউ করা হয়, তারা অনেক বেশি সুবিধা পান। আর ডেপুটি স্পিকার যাতে বিরোধী দল থেকে দেওয়া হয় এটা বলেছি আমরা। আর একটা গুরুত্বপূর্ণ আমাদের সংস্কার প্রস্তাব হচ্ছে নারীদের ক্ষেত্রে, যে সংসদের এখন যে 300 আসন সেটা 100 বাড়িয়ে ঘূর্ণায়মান পদ্ধতিতে 100 আসন, সেখানে শুধু নারীরাই কন্টেস্ট করবে, নারীরাই প্রার্থী হবে, এবং এটা লটারির মাধ্যমে প্রথম 100 আবার 100 এরকম করে 4-5 বার করে ঘুরে 400, 4 বার বা 5 বার। আর প্রবাসীদের ভোটার করার ক্ষেত্রে এই সরকার খুব আন্তরিক। এখন যেটা 2008 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু প্রবাসীদের ভোটার অনেক একটা জটিল প্রক্রিয়া। আমরা বলেছি যে পাসপোর্টকে ব্যবহার করে কত সহজে কী প্রক্রিয়া তাদেরকে ভোটার করা যায়। মিশনে ভোট কেন্দ্র স্থাপন অনেক জটিল, অনেক দেশ পারমিশন দেয় না। আমরা সেজন্য বলেছি যে একটা পোস্টাল ব্যবস্থা, 2টা মোবাইল অ্যাপ থাকবে, ভোটার অ্যাপ আর ভোটার ভেরিফিকেশন অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা হচ্ছে এটা এক্ষেত্রে মানে হাই কমিশন, এমবেসি হেল্প করবে, তারা সেখানে ভোট দেবে এবং নির্দিষ্ট ব্যক্তি ভোট দেবে। এবং যাতে এই যদি প্রবাসীরা সেপ্টেম্বরের মধ্যে ভোটার হতে পারে,
যাতে ডিসেম্বর ইলেকশন হয় তারা যাতে সেখানে ভোট দিতে পারে। আর অনলাইন ভোটিং ব্যবস্থার ক্ষেত্রে আমরা অনেকগুলো কথা বলেছি। আর নির্বাচনী অপরাধ, নির্বাচনে অনেক ধরনের অপরাধ হয়, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়, সেসব ক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রস্তাব রয়েছে। তারপর নির্বাচন বিরোধ, নির্বাচন হওয়ার পরে অনেক ধরনের নির্বাচন বিরোধ এবং একটা বিচার প্রক্রিয়া রয়েছে, নির্বাচন ট্রাইব্যুনাল, অনেক 6 মাসের মধ্যে সব নিষ্পত্তির কথা বলা হয়েছে, কিন্তু 6 মাসের মধ্যে নিষ্পত্তি হয় না। এবং এক্ষেত্রে আমাদের অনেকগুলো সুপারিশ রয়েছে কিভাবে এই ব্যাপারটা শেষ করে ফেলা যায়। আমরা বলেছি যাতে খুব দ্রুত নিষ্পত্তি করা যায়, সেজন্য জেলা পর্যায়ে সংসদীয় নির্বাচন ট্রাইব্যুনাল স্থাপন করা এবং ট্রাইব্যুনাল রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল রাখার সুযোগ রাখা। আর নির্বাচন পর্যবেক্ষণ এবং গণমাধ্যম নীতিমালা, এই ক্ষেত্রে আমাদের পর্যবেক্ষক বিগত সময় আমরা অনেক বিতর্ক, যাতে সঠিক এবং যোগ্য যারা তাদেরকে নির্বাচন পর্যবেক্ষণ করতে দেয়া হয় এবং গণমাধ্যম যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, সেক্ষেত্রে আমরা অনেকগুলো জিনিস বলেছি। আরেকটা সংস্কার প্রস্তাব হচ্ছে রিকল, কোনো একটা প্রতিনিধিকে প্রত্যাহার করা। অর্থাৎ কেউ যদি অজনপ্রিয় হয়ে যায় কোনো সংসদ সদস্য, একটা নির্ধারিত পদ্ধতিকে আমরা বলে দিয়েছি যে কোন পদ্ধতিতে একজন সংসদ সদস্যকে প্রত্যাহার করা যাবে, এটা আমরা প্রস্তাব করেছি। আর নির্বাচনী ব্যয় কীভাবে কমানো যায় আমরা বলেছি, সংসদীয় আসনের ভোটার প্রতি 10 টাকা হিসাব, যাতে এই পরিমাণ তারা ব্যয় করতে পারে। 4 লাখ হলে তারা 40 লাখ টাকা ব্যয় করতে পারবে ভোটার প্রতি। আর বলছি গণভোটের বিধান করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। আর সর্বশেষ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, এটা নির্দলীয় কথা বলেছি আমরা, যাতে প্রতীকবিহীন হয়। এবং আরেকটি হচ্ছে জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন করা। আর স্থানীয় সরকারের ক্ষেত্রে আমরা বলেছি এটা স্থানীয় সরকার কমিশন গঠন করা। এই হচ্ছে মোটামুটি সংস্কার প্রস্তাব নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন থেকে। আপনারা জানেন যে নির্বাচন সংস্কার কমিশন তাদের রিপোর্ট সাবমিট করেছে এবং তার পরপরই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, যেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি চেয়ারপারসন এবং ডক্টর আলী রিয়াজ কো চেয়ারপারসন, সেখানে কোঅর্ডিনেটর হচ্ছেন মনির হায়দার। এবং আগের যে কমিশনগুলো সেখানে কমিশন প্রধানদের নিয়ে এই কমিশন, তারা সবগুলো সংস্কার প্রস্তাব সবগুলো কমিশনের সেগুলো রিভিউ করবেন, দলগুলোর সঙ্গে বসবেন। ইতিমধ্যে একবার বসেছেন এবং সবগুলো দলের সাথে পৃথকভাবে বসবেন। তো সবগুলো সংস্কার প্রস্তাব রিভিউ শেষে তারা একটা চূড়ান্ত সংস্কার প্রস্তাব প্রস্তুত করে একটা জাতীয় সনদের মতো সামথিং কিছু একটা হবে, ন্যাশনাল চার্টার, যেখানে সবগুলো দল স্বাক্ষর করবে যে হ্যাঁ তারা যদি নির্বাচিত হয় তারা এটা বাস্তবায়ন করবে। আরেকটা হচ্ছে যে যাদের অপোজিশন থাকে তারা সহায়তা করবে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে। আর মাননীয় প্রধান উপদেষ্টা আরেকটা কথা বলেছেন যে যখন এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলাপ হবে তখন, মানে ধরেন আমি একটা জিনিস দেখাই, এ ধরনের একটা জিনিস যে কোনটা সংবিধান সংশোধন করা লাগবে, যেমন নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে, প্রধানমন্ত্রীর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে, আর অনেকগুলো বিষয়। তো সেখানে দলগুলো কি এটা একমত না, নাকি তারা কি মনে করে আংশিকভাবে একমত, তো তাদের মতামতটা তারা ব্যক্ত করবে। তো মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন সেটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। এটা এক ধরনের মানে কৌশল যে আপনি এই ব্যাপারে আপনার দলের অবস্থান কি যাতে জনগণ জানতে পারে, এটা রেকর্ড থাকে। এটা কিছুটা অনেকে মনে করেন এটা চাপে রাখার একটা কৌশল হতে পারে দলগুলোকে, আর একই সঙ্গে চার্টার তৈরি হবে। তো এরকম অনেকগুলো বিষয় রয়েছে। এখন যেহেতু সংসদ নেই, কতগুলো জিনিস অধ্যাদেশ আকারে জারি হবে, কতগুলো আইন আপনারা হয়তো আমাদের রিপোর্ট খেয়াল করবেন যে আমরা অনেকগুলো আইনের খসড়া করে দিয়েছি। অনেকগুলো আইন এখনই হচ্ছে মানে অধ্যাদেশ আকারে জারি হবে, কতগুলো হচ্ছে যখন সংসদ নির্বাচিত সরকার আসবে সেই সরকার সংসদে সেগুলো আইন আকারে পাশ করবে। আর কতগুলো জিনিস এখনই শুরু হতে পারে, সেগুলোর জন্য দলগুলোর সঙ্গে আলাপও দরকার নেই, যেগুলো ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য তৈরি হয়ে আছে। যেমন মানে যে নতুন করে যে ভোটার তালিকা করা, এটা তো খুব সিম্পল, যেটা লাগবে। তো এরকম কতগুলো বিষয় রয়েছে, কতগুলো হচ্ছে আইনি সংস্কার, কতগুলো কাঠামোগত সংস্কার, এই ধরনের কয়েক ধরনের সংস্কার রয়েছে এখানে, যেগুলো এখনই, আবার কতগুলো হচ্ছে মধ্যমেয়াদী, কতগুলো দীর্ঘমেয়াদী, কতগুলো স্বল্পমেয়াদী, যেগুলো হয়তো একটা লম্বা, কতগুলো অনগোয়িং মানে চলতে থাকবে।
এরকম নানানভাবে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হবে। আমাদের সবারই আকাঙ্ক্ষা যে 5 আগস্টের যে এত বেশি মানুষের প্রাণহানি, অনেক আহত মানুষ এখন হাসপাতালে, যে সেই ব্যবস্থাতে ফিরে না আসে, আর যাতে মানুষ ভোটটা উৎসবে পরিণত হয়। কোনো একটা সরকারি সদিচ্ছা, আমরা বলি সরকার সদিচ্ছা থাকলে ভালো ইলেকশন হয়। আমরা শুধু সেটাই চাই না যে ইচ্ছা করলাম, কোনো একটা সরকারি ইচ্ছার উপর নির্ভর করবে একটা সুষ্ঠু ইলেকশন হবে কি না। আমরা চাই এমন একটা সংস্কার যে সরকার শুধু ইচ্ছাই না, সরকার বাধ্য কিংবা কমিশন বাধ্য সুষ্ঠু ইলেকশন করতে। তো যদি সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হয়, আমরা 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 ধরে নিতে পারি যে বাংলাদেশে আবারও একটা সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি, আমাদের রাজনৈতিক এবং নির্বাচনী প্রক্রিয়া পরিচ্ছন্ন হবে। মানুষের যে ভোটাধিকার, এটা কিন্তু একটা বড় সমস্যা। আপনি 47-এর পর থেকে দেখেন যতগুলো সমস্যা উদ্ভূত হয়েছে এই পর্যন্ত, শাসক দল ভোট দেয় না, মানুষ ভোটাধিকার পায় না, এইটাই বড় সমস্যা। সুতরাং সেটা যদি নিশ্চিত হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আমরা গণতান্ত্রিক উত্তরণ ঘটবে এবং জনগণের সম্মতির শাসন হবে, জবাবদিহিতামূলক শাসন হবে, সুশাসন হবে, উন্নয়ন ত্বরান্বিত হবে। তো আমরা সেই আশাই রাখব যে বাংলাদেশ সে পথেই হাঁটবে এবং সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণ ঘটবে। সবাইকে ধন্যবাদ।